দর্শক সংলাপ 24 অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ ৬ সংসদীয় আসনের বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, আপনাকে দিয়ে আজকের আমাদের এই পর্বটি শুরু করতে চাচ্ছি। আপনি নিশ্চয় জানেন, আমি আগেই বলেছি যে আমাদের ময়মনসিংহ ২ এবং ময়মনসিংহ ৬ এই দুইটি সংসদীয় আসনকে নিয়ে ঘিরে আজকে আমরা ময়মনসিংহের টোটাল নির্বাচনী অবস্থান এবং সেটিকে পর্যালোচনা করব। ময়মনসিংহ ২ এবং ময়মনসিংহ ৬ এই দুইটি আসন পর্যালোচনা করে যে জিনিসটি দেখা যাচ্ছে যে ১৯৭১ সালের পর থেকে এখন পর্যন্ত এই দুটি আসনে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন যাবৎ এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছে। জামায়াতে ইসলামী ১৯৯১ সাল এবং ৯৬ সালে অংশগ্রহণ করেছিল। ময়মনসিংহ ২ আসনে তাদের ভোটের পার্সেন্টেজটা বেশ নগণ্যই বলা যায়, তবে ময়মনসিংহ ৬ আসনে তুলনামূলকভাবে চিত্রটা ভালো ছিল। তবে এবারের নির্বাচন তো স্বাভাবিকভাবে ভিন্ন একটা প্রেক্ষাপট আওয়ামী লীগ এই নির্বাচনে নেই। জাতীয়তাবাদী বিএনপি দলের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী অথবা জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। টোটাল ভোটের পার্সেন্টেজ হিসাবে বিশ্লেষণ করলে এই এলাকার পার্থক্যটা কি দেখা যাচ্ছে, যে যেহেতু এটা আওয়ামী লীগ এবং বিএনপি অধ্যুষিত এলাকা, এখন এখানে জামাতের অবস্থান এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর চিত্রটি কেমন হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ময়মনসিংহের যে ১১টি আসন, এই ১১টি আসন আপনার দেখা গেছে যে ৯১ সাল, ৯৬ সাল এবং ২০০১ এই তিনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে আপনার মোরলেস যদি ৯১ চিন্তা করেন তাহলে বিএনপি পেয়েছে ১১টার মধ্যে ৬টা, ৯৬ পেয়েছে ৪টা এবং ২০০১ সালে পেয়েছে আপনার ৭টা। অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে মোরলেস যে অর্ধেক আসন বিএনপি পেয়েছে এবং অর্ধেক আসন আওয়ামী লীগ পেয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যতগুলা নির্বাচন হয়েছে এই নির্বাচনে কখনোই কিন্তু জামাতে ইসলাম ওইভাবে ময়মনসিংহের এই ১১টা আসনের কোনো একটি আসনও আপনার অর্জন করতে পারে নাই। সেই প্রেক্ষাপটে আপনার আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামনের যে নির্বাচন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ হতে যাচ্ছে, সেইখানে এখন যেহেতু আপনার পরাজিত পলাতক এবং ফেসিস্ট যে দানবীয় হাসিনা সরকার যেটা ছিল সে তো পালিয়ে গেছে। কাজে এই অবস্থার প্রেক্ষাপটে এইখানে কিন্তু একটা ভোটের আপনার বিশাল একটা আপনার নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপটের আলোকে আমার কাছে কেন জানি মনে হয় যে এই ১১টি আসনের মধ্যে বিএনপি তার ২০০১-এর যে রূপ, অর্থাৎ মোরলেস ৭টা আসন পেয়েছিল, সেই ৭টা আসন ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু আপনার অন্যান্য আসনগুলির মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আমাদের সদরের যে আসনটা, এই আসনটা এবং ফুলবাড়িয়া বা ফুলপুর, এই দুইটা আসনই, ফুলপুর কিন্তু আপনার আওয়ামী বেল্ট, অর্থাৎ ৯১, ৯৬ এবং ২০০৮ অর্থাৎ ২০০১ বাদে আপনার ফুলপুর কিন্তু কখনোই বিএনপি ভালো করতে পারে না ওইখানে। সেই প্রেক্ষাপটে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সামনে আমরা নতুন কিছু আশা করতে পারি। কিন্তু এবারের নির্বাচনের কে সামনে রেখে স্থানীয় ভোটারদের মনোভাব, তাদের অনেকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে বা অনেকে যেটা বলতে চাচ্ছেন যে ময়মনসিংহ অঞ্চল আওয়ামী লীগ বিএনপি অধ্যুষিত হলেও এখন সেখানে জামাতের অবস্থান আগের চাইতে অনেক ভালো, ভোটার বেড়েছে এবং তাদের জোটের একটা খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারে। এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, জামাতের আসলে পরিবর্তন বা ভোটার বৃদ্ধির যে কথা বলা হচ্ছে, এটা আসলে কেন মনে হচ্ছে? আসলে দেখেন, আপনি যদি ৯১ থেকে ২০০৮ পর্যন্ত জামাতের যে ভোটের আপনার ক্যালকুলেশন বা ভোটের যে চিত্র, সেটা যদি আপনি চিন্তা করেন যে ৯১ আপনার ১২.৭% পেয়েছিল, তারপরে আপনার ৯৬ সেটা আপনার ৬ এসে চলে আসছিল, তারপরে
2001-এ কিন্তু এটা 4 এর কাছাকাছি চলে এসেছিল। অর্থাৎ এই যে ময়মনসিংহের যে 11টি আসন, 11টি আসনে প্রায় 50 লাখ ভোটার। এই 50 লাখ ভোটারের মধ্যে হয়তোবা তাদের আপনার প্রত্যেকটা আসনেই ধরেন 20 থেকে 30 হাজার ভোটার আছে। কিন্তু তার মানে না যে একটা আসনে এমপি হওয়ার জন্য যে পরিমাণ ভোট দরকার, ধরেন 1 লাখ বা 1,20,000 ভোট দরকার, সেই পরিমাণ কিন্তু বাড়ে নাই। আর তাদের যে আপনার অন্যান্য আপনার ধরেন এনসিপি বা অন্যান্য যে মাঠের আপনার রাজনৈতিক দল আছে, সেইখানে আপনার যদি ইসলামী আন্দোলন তাদের সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে হয়তো বা কিছু কিছু আসন আপনার মনে করেন পুনরুদ্ধার করার একটা সুযোগ ছিল। যেমন আপনার ফুলবাড়িয়া বলেন, অথবা আরো যদি আশেপাশে ঈশ্বরগঞ্জ বলেন, মানে এই কিছু কিছু আসন ছিল তাদের টার্গেট, এই টার্গেট এরিয়াগুলোতে ভালো করতে পারতো। কিন্তু ওভারঅল একটা আসন থেকে বের হওয়ার জন্য যে পরিমাণ ভোট দরকার, আসলে সেই পরিমাণ ভোট কিন্তু তাদের বাড়ে নাই। জনাব কামরুল হাসান মিলন, সাধারণ ভোটারদের ফুলবাড়িয়া আসনের ভোটারদের যে মনোভাব, তাদের কাছে যেটা শোনা যাচ্ছে যে এইবারের এই নির্বাচনে যেহেতু ফুলবাড়িয়া আগে থেকে জামাতের একটু ভালো অবস্থান ছিল, খুব সহজ একটি বিজয় মানে আপনার হতে যাচ্ছে বা হতে পারে এমন একটি আশঙ্কা কিন্তু অনেকেই করছে। আশঙ্কা মানে অনেকে এরকম আশা করছে বা বলছে এরকম সহজ একটা বিজয় হতে পারে বলে কেন মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা সহ আলোচক আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আসলে ফুলবাড়িয়ায় ৯১-এ শুধু নয়, আসলে ৭০-এও জামাত এখানে ইলেকশন করেছিল। এখানে আ কয়েকটি ইউনিয়নে আ মানে ভালো ফলাফল করেছিল। ৯১-এ আমাদের পজিশন যদিও 3rd পজিশন ছিল, কিন্তু ভোটের ব্যবধান ছিল ১ থেকে ১,৫০০। তারপরে এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে এই মানে ভোটার যে ফিক্সড ভোটার, এটা কিন্তু জামাতের ফুলবাড়িয়া আছে। ৯৬ তেমনি ২০০১-এও পজিশনটা একেবারে কাছাকাছি, নিকটতম প্রতিদ্বন্দ্বীর আ আ যারা 2nd ছিলেন তার কাছাকাছি ছিল জামাত ইসলামী। আ অতএব আমরা মনে করি পরিবর্তিত পরিস্থিতি এবং বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় এখন মানুষ যেটা বারবার বলছে যে আমরা সব দল দেখেছি, এখন নতুন কিছু আমরা দেখতে চাই। এটা একটা হাইপ আছে আসলে। আমি মনে করি এটা যদি যুক্ত হয় আমাদের ফিক্স ভোটার যারা, তাদের মধ্যে থেকে, তাহলে নিঃসন্দেহে ফুলবাড়িয়ার আসন বা দাঁড়িপাল্লার পক্ষেই আমি মনে করি গণজোয়ার যে তৈরি হয়েছে এটা দাঁড়িপাল্লার পক্ষে আসবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, অনেকেই বলছেন যে বিষয়টা, সেটা হলো যে ময়মনসিংহের ৬ আসন নিয়ে আগের যে নির্বাচনগুলোতে যিনি অংশ নিয়েছিলেন, মানে যার মাধ্যমে এত ভোট আসছে, উনি এবার আপনার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী। আবার এটুকু একটু যোগ করি যে জামাত ইসলামের থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে এবং জামাত ইসলামের মধ্যে মনে হয় এটাই একটা এবারে নির্বাচন ঘটনা বহিষ্কারের। উনি কি আপনার জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? না, আমরা এখানে জনগণ সেটা মনে করে না এবং আমাদের এখানে সাংগঠনিক জনশক্তিও এটা মনে করেন। এখানে প্রত্যেকেরই আসলে বিএনপির পক্ষ থেকেও এরকম প্রার্থী আছে একাধিক। আমরা মনে করি প্রার্থী হিসেবে যে কেউ তো আসলে আমাদের প্রতিদ্বন্দ্বী, এই হিসেবেই আমরা দেখছি। আর পাশাপাশি মানে ওনার সাথে আমি বলবো যে সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের একেবারে তৃণমূল থেকে শুরু করে উপজেলা লেভেল পর্যন্ত কোনো নেতৃবৃন্দ বা জনশক্তি উনার সাথে নেই। আমার মনে হয় এটা এখানকার সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কোনো চ্যালেঞ্জ হিসেবে এটা মনে করছি না। অধ্যাপক আবুল কালাম আজাদ, আপনি এই বিষয়টা কি মনে করেন? ময়মনসিংহ ৬ আসনের যিনি জামাতের প্রার্থী, তার বিজয় স্থানীয় অনেকেরই মতামত ছিল যে সহজ বিজয় পাবে। ময়মনসিংহ ফুলপুর ২ আসনও একই অবস্থা। জাতীয়তাবাদী দলের জয় অনেকটা নিশ্চিত ছিল, কিন্তু সেখানেও বিএনপির সাবেক সংসদ সদস্য তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন। এই যে ২ জন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী, তারা আসলে এই দুইটি আসনের ক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ বা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কিনা? আসলে দেখেন, আমি আগে আমার বিএনপির যে ফুলবাড়িয়ার যে আসনটা, ফুলপুরের যে আসনটা, সেই ব্যাপারে একটু কথা বলতে। আপনি দেখেন মোতাহার ভাই কিন্তু গত 17টা বছর আপনার একদম দাঁতে দাঁত
লাগিয়ে বা হাতে হাত মিলিয়ে কিন্তু রাজপথে ছিল। আপনার মনে করেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বলেন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু উনি রাজপথে ছিলেন। আর সারোয়ার সাহেব ২০০১ সালে উনি এমপি পাস করেছিলেন। কিন্তু ২০২৪ সালের যে আমিদামি নির্বাচন যেটা হলো, সেই নির্বাচনে উনার প্রার্থিতা, উনি নির্বাচন করার ফলে দলের সাথে উনার যে বেইমানি, এটা কিন্তু জনগণ ভুলে নাই, অথবা রাজপথে যারা ছিল তারা কিন্তু ভুলে নাই। আর একটা জিনিস মনে রাখবেন, মার্কা কিন্তু এবার কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলতেছে যে প্রার্থী নয়, মার্কা দেখে ভোট দিতে হবে। কারণ ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ উন্নয়নের প্রতীক, ধানের শীষ আপনার পরিবর্তিত যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ধরে রাখার, ধারণ করার একটা প্রতীক। কাজে সেই আলোকে আমার কাছে কেন জানি মনে হয় যে এই ফুল পরে আপনার সারোয়ার সাহেব তেমন ভালো করতে পারবে না। হ্যাঁ, তার যেহেতু একটা আপনার ফেস ভ্যালু আছে, সেই ফেস ভ্যালু কাজে লাগিয়ে হয়তোবা আপনার নির্বাচনের মাঠে কিছু ভোট আপনার ক্ষতি করতে পারে, কিন্তু আপনার এনক্যাশ করার জন্য, অর্থাৎ এমপি হওয়ার জন্য যে পরিমাণ আপনার তার মানে ভোট দরকার, হয়তোবা সেইটা শেষ সময়ে সে আর আপনার হারভেস্ট করতে পারবে না। এটা আমার অ্যাসেসমেন্ট। কারণ ওই আসনের অনেকের সাথে কথাবার্তা হয়, যোগাযোগ আছে, যেহেতু আমাদের খুব ক্লোজ টু। আর জসিমউদ্দিন খান জসিম সাহেব, উনি কিন্তু ৯১, ৯৬ এবং ২০০১, ২০০৮ এই এই প্রায় ৩টা নির্বাচন কিন্তু ওইখানে উনি করছেন। এবং না, সর্বশেষ ২০০৮ না, সরি 2008 না। ২০০১ পর্যন্ত উনি নির্বাচন করেছেন। এবং আপনি দেখেন জসিম সাহেব কিন্তু আপনার ৯১ এ প্রায় ২২,০০০-এর মতো ভোট পেয়েছিল। ৯৬ এর ১২ জনে প্রায় ১৭,০০০-এর উপর ভোট পেয়েছিল এবং ২০০১ এ এসে ৪৭,০০০ ভোট পেয়েছিল। আর আমাদের কামরুল ভাই, মিলন ভাই, উনি কিন্তু আপনার ধরেন একটা হসপিটালের আপনার এমডি হয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি কিন্তু এমডি না, আপনার নির্বাহী চেয়ারম্যান, সরি, নির্বাহী এমডি চেয়ারম্যান ছিলাম আগে, হয়েছেন। নির্বাহী চেয়ারম্যান। হ্যাঁ, জি, জি। নির্বাহী চেয়ারম্যান হয়েছেন। এবং শিক্ষা, তারপরে আপনার অন্যান্য আপনার স্বাস্থ্য, অন্যান্য জায়গায় উনি কিন্তু খুবই রিনাউন্ড একজন পার্সন। কাজেই উনার যে আপনি যদি এভারেজ ৩০ থেকে ৩৫,০০০ ভোট উনি জামাতের যেহেতু ক্যাশ করতে পেরেছিলেন গত ৩টা নির্বাচনে, যে আমার কাছে কেন জানি মনে হয় যে উনি যদি এইখানে বিদ্রোহী প্রার্থী না হতে পারতেন, তাহলে হয়তোবা মিলন ভাইয়ের জন্য সবচেয়ে সহজ ছিল এই আসনটা আপনার পুনরুদ্ধারের জন্য। তারপরেও যেহেতু আপনার আমি এজ এ যতটুকু মনে করি সেটা হলো, যদি সবাই একসাথে মানে হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে পারে, বিএনপি যেভাবে উদাত্ত আহ্বান জানিয়েছে যে আমাদের কোনো বিদ্রোহ প্রার্থী থাকবে না, আমরা সবাই এই দেশটাকে গড়বো, সেরকম যদি মিলন ভাই তার ওই প্রতিপক্ষকে নিয়ে আপনার যদি ওইভাবে যদি কাজ করতে পারে, কারণ নির্বাচনের আগের দিন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, নির্বাচনের আগের দিনও দেখা গেছে রাজনৈতিক সমঝোতা হয়ে যায়। কাজেই এই অপশনটা কিন্তু রয়ে গেছে, যদি রাজনৈতিক সমঝোতার চূড়ান্ত রূপ মিলন ভাই করতে পারে তাহলে উনি বেরিয়ে আসতে পারবেন। আর অন্যথায় হয়তোবা উনাকে আরো পরিশ্রম করতে হবে। জনাব কামরুল হাসান মিলন, প্রত্যেকটা নির্বাচনে স্থানীয় প্রতিনিধি বা সংসদ সংসদ প্রতিনিধি যারা থাকে, স্থানীয় জনগণ কিন্তু তাদের কাছে অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশাগুলো যদিও ছোট ছোট, কিন্তু তারপরেও তারা চায় যেন খুব কাছাকাছি থাকুক তাদের প্রতিনিধি এবং তারা সেইগুলো বাস্তবায়ন করুক এবং সমস্যার সমাধানগুলো করুক। নির্বাচনকে ঘিরে ফুলবাড়িয়া আসলে কি কি সমস্যা আছে বা কি কি সমস্যার সমাধান করা উচিত, এই বিষয়টা আপনি কোনো আইডেন্টিফাই করেছেন বা এইগুলো নিয়ে কাজ করবেন, সেরকম কোনো আপনার কর্ম পরিকল্পনা আছে কিনা? আসলে আমি যতটুক মানে উপলব্ধি আমার, ফুলবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে আমি ঘোরাফেরা করে যেটা দেখেছি যে প্রতিটা ইউনিয়নে আসলে রাস্তাঘাটের যে অবস্থা একেবারে বেহাল দশা। আমি কোথাও কোথাও গিয়ে এটা অনুভব করেছি যে দুর্গম পার্বত্য চট্টগ্রাম এলাকার যে রাস্তা, কোনো কোনো ইউনিয়নের রাস্তা কিন্তু একই ধরনের একেবারে, যদিও ফুলবাড়িয়া পৌরসভার কাছে নিকটবর্তী, যেমন রাধাকানা ইউনিয়নের কিছু জায়গা আছে, বাক্তা ইউনিয়ন খুব কাছাকাছি, কিন্তু এত দুর্গম, মানে যেখানে আসলে হেঁটে চলাও মুশকিল, আর বর্ষাকালে তো যাওয়াই যায় না। তো আমার টার্গেট যেটা, এবং জনগণের চাহিদা, তাদের খুব বেশি চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থাটা যদি উন্নয়ন করা যায়, সহজতর করা যায়, এটা তাদের ১ নাম্বার প্রায়োরিটি আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে এখানে আহ, মানে স্বাস্থ্য সেবা, যেটা ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক গুলো আছে, সেখানে ডাক্তারদের যে সেবা দেওয়ার বিষয়, নিয়মিত ডাক্তার বসা বা যাওয়া, সাধারণ পাবলিককে সেখানে সেবাগ্রহী থেকে নিয়মিত সেবা দেওয়া, সেটার মান আসলে অনেক
নিম্নমানের, আমি মনে করি এটাও জনগণের একটা বড় চাহিদা। আমরা মানে মনে করি এটাকে এই দিকটা নজর দিতে হবে। 3 নাম্বার, শিক্ষা সারা দেশেই শিক্ষা এই 17 বছরে আসলে শিক্ষা ব্যবস্থাটাই ধস নেমেছিল। তো আমরা মনে করি প্রাইমারি স্কুলগুলোর যে বেহাল দশা, ইনফ্রাস্ট্রাকচার আছে, শিক্ষার্থী সংখ্যা আসলেই একেবারে নগণ্য, তাদেরকে প্রতিষ্ঠানমুখী করা বা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো প্রাণবন্ত করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এটাও আমাদের প্রায়োরিটি। তারপরে হচ্ছে এখানে গ্রাম পর্যায়ে যে পরিমাণ মাদকের ছড়াছড়ি, এটা একেবারে মানে মিলন আমাদের ভাই, করে দিচ্ছে। মাদকের বিষয়ে জি, আমরা জি। আলোচনা করব, তার আগে একটু পরিচয় করে দিই যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ 2 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠান আগেই শুরু করেছি, আপনি আসলেন। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ এবং ময়মনসিংহ 6 সংসদীয় আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তো আমি ওনাদের সাথে জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আমি ওনাদের সাথে এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া এবং ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের একটা বিষয় প্রায় কাছাকাছি। সেটা হচ্ছে যে ওইখানকার সাধারণ ভোটারদের একটা ধারণা ময়মনসিংহ ফুলপুর এবং তারাকান্দা আসনের যিনি বিএনপির প্রার্থী তার জয় এবার খুব সহজেই হওয়ার কথা ছিল, কিন্তু তার একজন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী যিনি সাবেক বিএনপির সংসদ সদস্য ছিলেন, সেটা হওয়াতে এবার আপনার জন্য জয় অনেকটা কঠিন হয়ে যেতে পারে, এটা অনেকেরই ধারণা। এটা কি আপনি চ্যালেঞ্জ মনে করছেন কিনা? আসলে নির্বাচনটাই চ্যালেঞ্জ। নির্বাচন যদি চ্যালেঞ্জ না হতো তাহলে তো নির্বাচনের দরকার নাই। যে কেউ প্রার্থী হোক, নির্বাচনটা চ্যালেঞ্জ। আর এই ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি 17 বছর আন্দোলনের মধ্য দিয়ে। আমরা জনগণের কাছে এবং জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা 17 বছর আন্দোলন করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এবং আজকে যখন ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি, তখন নানা ধরনের, নানা শ্রেণীর এবং বসন্তের কুকিল, এই ধরনের যারা দল থেকে বহিষ্কৃত, যারা দূষর, তারাও আজকে নির্বাচনে এসেছে এবং স্বৈরাচারের দূষররা আবার তাদেরকে সহযোগিতা করে মনোনয়ন পত্র টিকিয়ে দিয়েছে। তাদের আয়কর রিটার্ন নাই, তাদের মামলার তথ্য নাই, তাদেরকে স্বৈরাচারের দূষররা টিকিয়ে দিয়ে বিএনপিকে কিভাবে বিপদে ফেলানো যায়, বিএনপিকে কিভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, সেই সকল চেষ্টা করছে। আমি বিশ্বাস করি যে আমরা দীর্ঘ 17 বছর মানুষের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার ছিলাম। আমাদের প্রিয় নেত্রী, এদেশের গণমানুষের নেত্রী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং এদেশের মানুষের অধিকার আদায়ে যিনি জীবন বিসর্জন দিয়েছেন, যিনি ভোটের অধিকারের জন্য 2 ছেলেকে বাদ দিয়ে, আত্মীয় স্বজন বাদ দিয়ে দেশে থেকে গিয়েছেন এবং জেলখানায় মৃত্যুবরণ করবেন এই শপথ নিয়েছিলেন, তিনি তার চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু করার একটা পদক্ষেপ রেখে গিয়েছেন এবং তিনি বাংলাদেশের কাছে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল, যে দল জনগণের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ প্রচেষ্টা করে এবং তারা স্যাক্রিফাইস করতে জানে। আমি ওই মিলন ভাইয়ের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে স্থানীয় জনসাধারণ যারা, তাদের খুব ইচ্ছা থাকে যে তাদের যিনি প্রতিনিধি, তার মাধ্যমে যেন সবগুলো সমস্যার সমাধান হয়। এরকম ফুলপুরে এবং তারাকান্দায় মানে কি কি সমস্যা আছে এবং কি কি সমাধান করা দরকার, আপনি সংসদ সদস্য হলে সেগুলোতে কাজ করবেন, এমন কি কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, করেছেন কিনা? আপনি জানেন যে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং এই ফুলপুর এই জনপদে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। যারা একবার বলেছে আমরা সবসময় বিরোধী দলে থাকি, আমরা কোনো উন্নয়ন করতে পারি নাই, তারা 15 বছর সরকারি দলে থেকেছে, তারা সরকারি দলে থেকেও কোনো উন্নয়ন করে নাই। ফুলপুর তারাকান্দা না, ময়মনসিংহে আমরা যদি দৃশ্যমান উন্নয়ন ধরি, তাদের কোনো উন্নয়নের কোনো আপনার আক্ষরিক কোনো কিছু নাই। কারণ হচ্ছে যে ময়মনসিংহের যে সকল দৃশ্যমান উন্নয়ন, সেটা বিএনপি সরকার করেছে। আপনার সৌম্যগঞ্জ ব্রিজ, ব্রহ্মপুত্র নদের উপর যে ব্রিজ, সেটা খালেদা জিয়া উদ্বোধন করেছে। নজরুল বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া করেছেন। ইঞ্জিনিয়ারিং কলেজ খালেদা জিয়া করেছেন। 500 শয্যার হাসপাতাল, সেটা খালেদা জিয়া করেছেন। আনন্দমোহনকে বিশ্ববিদ্যালয় কলেজ, সেটা খালেদা জিয়া করেছেন। প্রেস ক্লাব বিল্ডিং, সেটা প্রেস মার্কেট, সেটা খালেদা জিয়া করেছেন। এমনি অসংখ্য আপনার উন্নয়ন। আমি শেষ করি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি জানি যে কোথায় উন্নয়ন দরকার এবং আমি ফুলপুর তারাকান্দার যেখানেই গিয়েছি, মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে তাদের রাস্তা করে দিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর অশেষ রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আগামী 2 বছর
আমরা শুধু রাস্তার কাজ করব। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে শুধু রাস্তার কাজ নয়, এখানে আমাদের হাসপাতালগুলো, তারাকান্দা হাসপাতালটা চালু করতে হবে। এটা চালু হয় নাই, জনবল নিয়োগ দিতে হবে এবং সে হাসপাতাল চালু করতে হবে। আমরা এটা চালু করব এবং স্বাস্থ্য সেবা দিব। আপনি জানেন যে আমাদের ফুলপুর হাসপাতাল, এটা আরো বেড বাড়াইতে হবে এবং পাশাপাশি আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, আমাদের পানি ব্যবস্থা, আমাদের পানি এবং আপনার স্বাস্থ্য সেবার আমরা উন্নয়ন করব। পাশাপাশি আমাদের জনগণের যে সমস্যা, জনগণের সমস্যা হচ্ছে যে যারা দরিদ্র অসহায়, তাদের জন্য ইতিমধ্যে আপনি শুনেছেন যে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা কৃষক কার্ড দিব এবং 1 কোটি বেকার যুবককে আমরা চাকরির ব্যবস্থা করব। মিলন ভাই, আপনি যে বিষয়টা বলছিলেন যে মাদকের বিষয়, আমরা এখানে একটা জি জিনিস জি যেটা জানি যে ময়মনসিংহ, এই ফুলপুর এবং ফুলবাড়িয়া এবং ময়মনসিংহ টোটাল শহরেই মাদকের একটা বেশ বাজে প্রভাব এখানে আছে। তরুণদেরকে খুব সাংঘাতিকভাবে এই বিষয়টাকে ক্ষয় করছে। তো এই বিষয়ে মানে মাদক বিরোধী প্রচার প্রচারণা, বা ফুলপুর যেমন একদম সীমান্তবর্তী একটি উপজেলা এবং সীমান্তের ওই পাশ থেকে প্রতিনিয়তই মাদকের একটা চালান আসে, যেটা আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানি। তো ফুলবাড়িয়ায় আপনি মাদক বিরোধী কার্যক্রমগুলো কি পরিকল্পনা করেছেন? এই ক্ষেত্রে আসলে যেটা আমরা চিন্তা করেছি যে সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক সুশীল সমাজ, শিক্ষিত জন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো। পাশাপাশি মূল বিষয় যেটা, এখানে যদি আসলে রোড বন্ধ না করা যায় তাহলে এগুলো আসলে মানে খুব বেশি কার্যকর হয় না। এটাকেও আমি মনে করি প্রশাসনিক যে ব্যবস্থাপনা, সেই প্রশাসনিক ব্যবস্থাপনায় যদি সক্রিয় হওয়া যায় তাহলে আমি মনে করি সেই কাজগুলো করা সম্ভব হবে। আমরা সভা, সেমিনার যতই করি, মোটিভেশনাল কথা যতই বলি, আমরা যদি সেই রুটটা বন্ধ করতে পারি, তা মানে না পারি, তাহলে এটা কার্যকর হবে না। কাজ থাকবে। ময়মনসিংহ শহরে আরেকটি খুব বড় একটা সমস্যা, সেটা হচ্ছে যে যানজটের। ইদানিং ব্যাটারি চালিত গাড়ি এত বেশি রোডে, যে রুটের এই সমস্যার কারণে মানুষজন বলতে শুরু করছে যে ময়মনসিংহ শহর আসলে বসবাসের অযোগ্য। কিন্তু যেহেতু ফুলবাড়িয়া সবসময় ময়মনসিংহের উপর দিয়ে যাতায়াত করতে হয় এবং ফুলবাড়িয়াতেও একই অবস্থা, তো এই ব্যাটারি চালিত মানে অবৈধ রিক্সাগুলো, এইগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আর কারণ আমি এটা এই কারণেই বলছি যে স্থানীয় বহু ভোটারের কাছে এই জিনিসটা শুনতে পাচ্ছি যে এটা আসলে একটা উদ্যোগ নেওয়া দরকার। এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এই সহজ যে বাহনটা, এটার মাধ্যমে সাধারণ যারা আমাদের জনগণ, তারা অল্প খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা সহজ মাধ্যম কিন্তু এই ব্যাটারি চালিত যানবাহন। আমরা মনে করি যে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, ট্রাফিক নিয়ন্ত্রণ, বিশেষ করে যত্রতত্র মানে এই অটো রিক্সাগুলো না দাঁড়ায়, এদের জন্য স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া যায় যে হ্যাঁ, এখানেই মানে সে থামবে, অথবা যাত্রী ওঠানো, বিষয়গুলো যদি যত্রতত্র না হয় তাহলে অনেকটাই আমি মনে করি এটা যানজট নিরসন করা সম্ভব। এবং বিভিন্ন পয়েন্টে যদি এটা সরকারি ব্যবস্থাপনায় যদি তাদেরকে স্ট্যান্ড নির্মাণ করে দেওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে ফুটপাত গুলো যদি ফুটপাত হকার মুক্ত করা যায়, পাশাপাশি রাস্তাকে সম্প্রসারণ করা যায়। এখন দেখা যায় যে যে আপনি দেখেন যে দাপুনিয়া হয়ে যে রাস্তাটা আমাদের ফুলবাড়ি আসছে, যে বিশাল প্রশস্ত রাস্তা, কিন্তু দুই পাশে দোকানপাট গুলো এমন ভাবে গ্রাস করে ফেলেছে রাস্তা, অর্ধেক রাস্তা দখল, এবং আবার অর্ধেক রাস্তা হয়তো বালুর ট্রাক দাঁড়ায় আছে বা সবজির ট্রাক দাঁড়ায় আছে। এই যে মানে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা গুলোই কিন্তু আসলে যানজটের মূল কারণ আমি মনে করি। ডক্টর আবুল কালাম আজাদ, আপনি কি মনে করেন যে ময়মনসিংহের আসলে এই যে যানজট একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একই সাথে মাদকের বিষয় যেটা বললেন মিলন ভাই, এইভাবে কি আসলে এটা সমস্যা সমাধানগুলো করা যাবে কিনা, বা কি করা উচিত? আসলে দেখেন, আপনি যদি যানজটের ব্যাপারটা ফয়সালা করতে চান, তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ময়মনসিংহের আপনার যানজটের মূল কারণ হলো আপনার ময়মনসিংহের ভিতর দিয়ে আপনার একটা রেল লাইন চলে গেছে। আপনার যদি চিন্তা করেন যে আপনি নতুন বাজার বলেন অথবা শানকিপাড়ার মোড় বলেন, এই প্রত্যেকটা জায়গায় আপনার 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট পর পর রেল লাইন আসতেছে, 25 মিনিট আগে বার ফেলে দিচ্ছে, যার ধরুন হিউজ একটা জ্যাম চলে আসতেছে। কাজে এইটাকে আপনার এখান থেকে সরাতে হবে। আর আরেকটা জিনিস দেখেন, ময়মনসিংহ হলো শিক্ষানগরী।
ময়মনসিংহ হলো চিকিৎসা নগরী। ময়মনসিংহ হলো আপনার মনে করেন যে অন্যান্য যত সুযোগ সুবিধা আছে এই উত্তরাঞ্চলের মোটামুটি যে ৫টা বা ৬টা ডিস্ট্রিক্টের সমস্ত লোকজন জমি জমা বিক্রি করে ময়মনসিংহে এসে আপনার থাকার চিন্তা ভাবনা করতেছে। তার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অথবা তার মানে চিকিৎসা ব্যবস্থা করার জন্য। এখন এইটাকে যদি আপনি ডিসেন্ট্রালাইজ না করেন, অর্থাৎ এই যে মিলন ভাই যদি ধরেন ফুলবাড়িয়ার এমপি হয়, উনি ফুলবাড়িয়াতে 50 শয্যা বিশিষ্ট মনে করেন একটা হাসপাতাল আছে। এখন এইটাকে যদি আপনি 200 শয্যা বিশিষ্ট করেন, লাভ নাই। কারণ কে লেগা? ওইখানে কিন্তু আপনার যদি ভালো আপনার প্রশিক্ষিত ডাক্তার, নার্স এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পন্ন যদি ব্যবস্থা না থাকে এবং তাদেরকে যদি আপনার বাউন্ডারির মধ্যে না আনা হয়, তাহলে আপনি যতই 200, 300, 1000, 2000 বেডের আপনার হাসপাতাল করেন, ওটা কোনো কাজে আসবে না। কাজে আপনাকে ডিসেন্ট্রালাইজেশনের দিকে যেতে হবে, অর্থাৎ কমিউনিটি যে হেলথ সার্ভিসটা, যেটা আপনার মনে করেন জনাব তারেক রহমান বলতেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে বা ইউনিয়নে উনি কমিউনিটি হেলথ সার্ভিস প্রাথমিক যে স্বাস্থ্য সেবাটা, এইটা আপনার মনে করেন যে আপনার জনগণের গুরুদ্বারায় নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু এদের যে রাশটা এটা কমে আসবে। আর আরেকটা জিনিস দেখেন, ময়মনসিংহ এর জন্য সবচেয়ে বড় যে আরেকটা সমস্যা, সেটা হলো ব্রিজের মোড়। এই ব্রিজের মোড়টা ওই কেওয়াটখালীর উপর দিয়ে যে একটা নতুন রাস্তা হচ্ছে, এটা হয়ে গেলে দেখবেন ময়মনসিংহ এর ভিতরে যে জ্যামটা অনেকাংশে কমে গেছে। আর এখন আসেন মাদকের ব্যাপার। আমার খুব ইচ্ছা ছিল যে আপনার এই যে 5ই আগস্টের পরে যে আপনার অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের ফলে এই জায়গাটা অন্তত আপনার মনে করেন যে পরিশুদ্ধ হবে। যেহেতু তরুণরা রাজপথে নেমেছিল, আমি নিজেও রাজপথে নেমেছিলাম, কিন্তু আমার বক্তব্যটা হলো একটা জায়গায় যে দেখেন তরুণরা কিন্তু তরুণদের মতো রয়ে গেল, মাদক কিন্তু মাদকের মতো রয়ে গেল। এখন মাদকের সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, আপনি জানেন কিনা জানি না, সেটা হলো আপনার মনে করেন জুয়া, অনলাইনে জুয়া। প্রতিটা বাড়িতে মুড়ে দোকানে আপনার বিকাশের দোকানে আপনার অনলাইনে জুয়া খেলা হচ্ছে। গত 3 দিন আগে আমার এলাকার এক রিক্সাওয়ালা আমাকে কল করে বলতেছে, ভাই আমাকে একটু পুলিশে ব্যবস্থা করো। কেন? যে তার একটা ছেলে তার মাকে গলার মধ্যে আপনার ছুরি দিয়ে ফেস দিয়েছে, যে টাকা দিয়ে নইলে আমি জুয়া খেলতে পারতেছি না। পরে তার বাবা এসেছিল, তার বাবাকে নিয়ে দৌড়ানি দিয়েছে। তো এই যে আপনার মাদকের মতো যে অনলাইন জুয়া, এইটাকেও আপনার কিভাবে নিউট্রালাইজ করা যায়, এই ব্যাপারে আপনার মনে করেন যে এই যে যারা সম্ভাব্য সংসদ সদস্য হবে, তাদের অবশ্যই কাজ করতে হবে, নইলে এটা কোনোভাবেই এখানে আপনার। তো অনলাইন প্রসঙ্গটা আসছে, তো এটা আমি মিলন ভাইকে প্রশ্নটা করি যে অনলাইন কেন্দ্রিক বা ইন্টারনেট ভিত্তিক কিন্তু যেরকম বাজে প্রভাব, যেরকম জুয়া বা অন্যান্য কিছুতেও আসক্ত হচ্ছে, একই সাথে কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অনেকে সেটাকে লুফে নিয়ে সে ব্যবহারও করছে। তো আপনি আপনার এলাকায় ইন্টারনেট ভিত্তিক কোনো কর্মসংস্থানের চিন্তা করছেন কিনা, বা এটা কি করা যায়? এটা আসলে আমি মনে করি আজাদ ভাই যেটা বলছেন গুরুত্বপূর্ণ কথা, যে অনলাইন জুয়া যেটা, এটা আপনি নিয়ন্ত্রণ করতে হলে একেবারে সেন্ট্রালি সরকারের একটা সিদ্ধান্ত দরকার। এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে আইন নতুন ভাবে যে আইন, জুয়ার যে আইন, এই আইনটা আরো মানে শক্ত আইন করা দরকার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে আইন হইলেই হবে না, এখানে একটা সিন্ডিকেট কাজ করে, যে সিন্ডিকেটকে আসলে ভাঙার জন্য আমি মনে করি সেন্ট্রালি প্রশাসন যদি শক্ত না হয়, এখানে আসলে কঠিন। আমরা মনে করি যে হ্যাঁ, আমি উদ্যোগ নিলাম, আমরা ফুলবাড়িয়া প্রশাসন এখানে শক্ত ভূমিকা রাখলো। তো ফুলবাড়িয়ার সীমান্তের বাইরে গিয়ে মানে সে যেহেতু ইন্টারনেট ফ্রি, ওখানে ওখানে সে মানে সেই জুয়ার আসর বসাইলো। আপনি কিভাবে সেটা মোকাবেলা করবেন? এইজন্য এটা সমন্বিত উদ্যোগ দরকার। সামাজিক সচেতনতার পাশাপাশি সেন্ট্রালি রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এই অনলাইন জুয়া বন্ধ করা আমি মনে করি খুবই একটা কঠিন আ ব্যাপার হবে। এজন্য আমরা আশা করি যে আমরা লোকালি তো অবশ্যই, এবং সেন্ট্রালি এটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে। জি। কিন্তু এই অনলাইন কেন্দ্রিক অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কর্মসংস্থানের সুযোগ, হ্যাঁ, জি। কর্মসংস্থান এই ব্যাপারে আমরা আমাদের একটা উন্নয়ন ভাবনা ইতিমধ্যেই প্রকাশ করেছি ফুলবাড়িয়ায়। সেটা হচ্ছে আমরা ইউনিয়ন ভিত্তিক ইন্টারনেট সেবাকে আরো বৃদ্ধি করে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। তারা যাতে আ উম এই সে আত্মকর্মসংস্থানে সে ভূমিকা রাখতে পারে। সেজন্য আমরা এই তরুণ সমাজকে কাজে লাগাবো। এটা আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি।
এবং আপনারা জানেন যে অনেকেই এই ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই তারা বেশ আয় রোজগার করে। এটা শহর কেন্দ্রিক ম্যাক্সিমাম। এটা এটা যাতে গ্রামেও এটা করা যায় ইউনিয়ন ভিত্তিক উপজেলা লেভেলে, এটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। মোতাহার হোসেন তালুকদার, আপনি যেহেতু আবার যুক্ত হয়েছেন, যে বিষয়টা নিয়ে মিলন ভাইয়ের সাথে কথা হচ্ছিল সেটা আপনার কাছে জানতে চাই যে ফুলপুরে মাদকের একটি খুব প্রভাব আছে, বিশেষ করে তরুণ সমাজের উপরে। তো এই বিষয়টা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা নিয়ন্ত্রণের জন্য, বা তাদের কর্মসংস্থানের বিষয়ে কি আপনি কোনো রকম পরিকল্পনা করেছেন কিনা? মিলন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আপনি তো স্বাস্থ্য সেবার সাথে অনেক বিজনেসের সাথেই জড়িত বলা যায়, কারণ ময়মনসিংহে যতটুকু জানি বেশ কয়েকটি ভালো হাসপাতালের সাথে আপনি জড়িত, প্রতিষ্ঠাকালীন জড়িত, এবং বেশ কয়েকটি না, ময়মনসিংহ শহরে একটাই স্বদেশ হাসপাতাল। স্বদেশ। জি আর জি জি। ফুলবাড়িয়াতে কি এরকম? ফুলবাড়িয়া হেলথ কেয়ার, হ্যাঁ হ্যাঁ হেলথ কেয়ার, জি। আর জি শিক্ষা প্রতিষ্ঠানও মনে হয় কয়েকটির সাথে আপনি জড়িত। তো জি। প্রশ্নটা হচ্ছে যে স্বাস্থ্য সেবা নিয়ে মানুষের, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের অনেক ধরনের অভিযোগ থাকে। আর এটাও জানি যে ময়মনসিংহ শহরে অসংখ্য প্রাইভেট মেডিকেল হয়েছে, যেগুলোতে মানে মানুষ প্রতারণার শিকার হয়। তো এই বিষয়ে তো আমার মনে হয়, যেহেতু আপনি অনেকদিন ধরে কাজ করেন, আপনি এ ব্যাপারে কাজ করার সুযোগ আছে। তো এটা নিয়ে কি আপনি কোনো কিছু পরিকল্পনা করছেন কিনা? আসলে এটা এটা বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া খুবই কঠিন। এটা রাষ্ট্রীয় স্বাস্থ্য নীতি যদি হয়, সেটা আমি মনে করি আগামীতে যে সরকার যাবে, বিশেষ করে জামাত ইসলামী তো একটা স্বাস্থ্য মানে আজকে একটা উন্নয়ন ভাবনা বলি বা ইশতেহার বলি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তো আমি মনে করি যে আমরা মানে ক্ষুদ্র প্রয়াস যেটা আমাদের ছিল স্বদেশ হাসপাতালে, আলহামদুলিল্লাহ আপনাদের জ্ঞাতার্থে বলবো যে এখানে যারা প্র্যাকটিস করেন তারা নিঃসন্দেহে কোনো পার্সেন্টেজের সাথে জড়িত না। এখন ডাক্তাররা যে সব জায়গায় যেখানে যেখানে আছে, অনেকেই অনেক জায়গায় আমি বলবো যে পার্সেন্টেজ বিজনেসের সাথে জড়িত। সেই বিষয়টা যদি বন্ধ করা যায় তাহলে অন্যান্য বিষয়গুলো আসলে বন্ধ হবে। এই জন্য আমরা আশা করব আগামী সরকার নিঃসন্দেহে এদিকে মনোযোগী হবে, কারণ এখানে ডাক্তারকে একটা পার্সেন্টেজ দেওয়ার কারণে ডায়াগনস্টিক তাদের যে মানে ফি, ডায়াগনোসিস, এই ফিটা তারা বেশি নিতে বাধ্য হয়। তো এটা যদি কাটেল করা যায় তাহলে নিঃসন্দেহে ওই পার্সেন্টেজটুকু আসলে ওই সাধারণ রোগীরা পাবে। যেমন আমরা 25% সমস্ত রোগীর জন্য ফ্রি করে দিচ্ছি। একটা টেস্টের মূল্য যদি 100 টাকা হয়, 25 টাকা সে এমনিতেই মানে কম পাচ্ছে। এইভাবে আমরা যেটা ডাক্তারকে দেওয়ার কথা সেটা আমরা সাধারণ রোগীদেরকে দিচ্ছি। এটা এক ধরনের প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আমরা হয়তো এই মানে সিস্টেম, এই যেটা আসলে সিস্টেম লস বলবো, এটাকে আমরা কমানোর জন্য বা অনিয়মটা দূর করার জন্য আমরা বিকল্প পদ্ধতি হিসেবে আমরা আমাদের কি বা করার আছে, আমরা হয়তো এই পার্সেন্টেজ 25% সাধারণ জনগণকে দিয়ে আমরা এরকম এক ধরনের স্বাস্থ্য খাতে একটা নিয়ম ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, আপনি সার্বিকভাবে ময়মনসিংহের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে দেখেন, এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল 91 থেকে 2001 পর্যন্ত, প্রত্যেকটা নির্বাচন ছিল উৎসব মুখর। মনে হচ্ছিল যে ঈদের মতো একটা দিন আসছে, আজকে আমাদের ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হবে। কিন্তু 2008-এর পর থেকে 2008-এর যে নির্বাচন, এটা অ্যাবসলিউটলি একটা হোয়াইট কালার নির্বাচন হয়েছে। জাস্ট আপনার মনে করেন দেখাইছে, একটা কথা আছে দেখাইয়া মুরগি খাওয়াই ডায়, আখেরে এইরকম একটা মনে করেন নির্বাচন হয়েছে 2008-এ। এরপরে তো আসলে এটা নির্বাচন না, নির্বাচনের নামে প্রহসন। জনগণ ভোট দিতে যেতে পারে নাই, ভোটের দরকার পড়ে নাই, জবাব দিতে ছিল না। এখন যেহেতু মিলন ভাই একটা কথা বলেছে যে আপনার নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে? জনগণ, রাজনৈতিক দল। এখন জনগণ এবং রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের যারা তারা সবাই যদি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা করে, এবং নিজেদের মধ্যে যদি গ্যাপ গুলি, যে হ্যাঁ আমি আমার ভোটারদের কাছে যাব, এইটা নিয়ে যাতে কোনো ধরনের মারামারি, গ্রুপিং, হানাহানি বা রক্তারক্তি না হয়, সেই ধরনের প্রতিশ্রুতি এবং আপনার যদি চিন্তা ভাবনা করতে পারে, তাহলে সুন্দর নির্বাচন হবে। আর আরেকটা জিনিস দেখেন, এখন কিন্তু ময়মনসিংহে অতীতের নির্বাচন গুলো তো আপনি দেখে আসছেন, জি এইবার মানে ওইরকম আশঙ্কা কি করছেন, নাকি আরো একটা বেটার পরিবেশ দেখতে পাচ্ছেন, নাকি কোন রকম আশঙ্কা করছেন? না, আপনি দেখেন এই যে এইবারের যে আরপিও গুলা হয়েছে, নির্বাচনের যে আরপিও যে সংশোধন গুলা হয়েছে,
সেই সংশোধনেই কিন্তু 50% ভোটের আমেজ নষ্ট করে ফেলেছে। যে আমি আপনার মনে করেন যে অনেক কিছুই করতে পারতেছি না, বিলবোর্ড দিতে পারতেছি না, মাইকিং করতে পারতেছি না, অথবা জনসভা করতে পারতেছি না, যেগুলো আগে ছিল। এর ফলে হয়েছে কি, আপনার নির্বাচনের আমেজটা আমরা বুঝতে পারছি না। কিন্তু 22 তারিখের পরে কিন্তু ঠিকই প্রার্থীরা যখন ডোর টু ডোর যাওয়া শুরু করবে, তখন সিরিয়াসলি নির্বাচনের আমেজটা ফিরে আসবে, এবং জনগণের যে ভোটের প্রতি যে একটা অনাস্থা ছিল বা আস্থাটাও ফিরে আসবে, এবং তারা জনগণ তাদের একদম আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবে, এবং কোনো ধরনের ভোটের কার্য হবে না, এই ব্যাপারে আমি আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারি। কারণ কেন, এখন তো আওয়ামী লীগ নেই, এখন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, তারাই তো আপনার জুলাই যুদ্ধ করেছে। তো জুলাই যুদ্ধরা যদি এখন নিজেদের মধ্যে হানাহানি করে ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা তো বেমানান হবে। কাজেই আমি মনে করি তাদেরই উচিত হবে ঐক্যবদ্ধ হবে একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া, এবং সেই ক্ষেত্রে মিলন ভাই সহ তার যত আপনার মনে করেন যে স্ট্রাকচারাল চেইন আছে, এবং অন্যান্য প্রার্থী যারা আছে তারাও তাদের স্ট্রাকচারাল চেইন গুলাকে ওইভাবে আপনার সংঘবদ্ধ করবে, সুসংগঠিত ভাবে তাদের আপনার নির্বাচনের যারা কাজ করে তাদেরকে সুশৃঙ্খল ভাবে কাজ করাবে, তাহলেই একটা সুন্দর নির্বাচন আমি প্রত্যাশা করতে পারি। জি, তো আমরা শেষ করব। আপনারা অংশগ্রহণ করেছেন, অসংখ্য ধন্যবাদ।